নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। বৃশ্চিক রাশির রাশিফল বলবো এপ্রিল 2024। একটু দেরি হয়ে গেল, দুঃখিত। বিশেষ কিছু কারণে আটকে ছিলাম। আর আরেকটা কথা বলি, কথা প্রসঙ্গেই বললাম আর বলছি, সেটা হলো যে এই সময়টা এমনই চলছে যে মানুষ, বেশিরভাগ মানুষই বিভিন্ন কাজে, বিশেষ করে নিজের পারিবারিক জীবনের জন্য ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে এবং তোমাদেরও থাকতে হবে, তো থাকতে হয়েওছে। এই সময়টা এমন চলছে। চন্দ্রগ্রহণ কিছুদিন আগে হয়ে গেল, সূর্যগ্রহণের সময় আসছে। তো এই সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে একটু জেরবার হচ্ছে। তো আগামী এপ্রিল মাস চলছে, আগামী কয়েকটা দিন, এই মাসের কয়েকটা দিনই তোমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠবে। তো কোন কোন বিষয়ে চ্যালেঞ্জ আসবে, কোন কোন বিষয়ে লাভবান হবে, সেটাই আজকে বলবো। একটু মন দিয়ে শোনো, ভিডিওটা বড় হবে না, সংক্ষিপ্ত করেই করব, তো ধৈর্য ধরে শোনো। প্রথমে দেখতে পাচ্ছি যে 1 এপ্রিল আজকের দিনে যে চলছে গোচর, সেটা হলো যে ষষ্ঠভাবে বুধ আর বৃহস্পতির। এটা ইম্পর্ট্যান্ট একটা গোচর। এই বিষয়ে আমি কথা বলতে চাই, এই বিষয়ে আলোচনা করতে চাই, মন দিয়ে শুনবে। তোমাদেরকে বলে রাখি যে এই মাসে পঞ্চম ভাব ও ষষ্ঠ ভাব, এই দুটো ভাব হলো তোমাদের কাছে চ্যালেঞ্জ আনবে। এই দুটো ভাব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এইগুলো কি কেন গুরুত্বপূর্ণ হবে বা কেন চ্যালেঞ্জিং হবে সেটাই আমি বলবো। পঞ্চম ভাবে থাকবে রবি, রাহু ও শুক্র। এটা প্রথম 1 এপ্রিলের গোচর। চতুর্থভাবে থাকবে শনি ও মঙ্গল। দুর্ধর্ষ একটা গোচর, দুর্ধর্ষ একটা কম্বিনেশন এখন সহাবস্থান করছে শনি মঙ্গল চতুর্থভাবে। দ্বিতীয়ভাবে থাকবেন চন্দ্রদেব এবং একাদশে কেতু যথারীতি। আরেকটা কথা বলে দিই, 15 এপ্রিল রবি বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবে। পঞ্চমভাবে থাকবে রাহু, শুক্র ও বুধ পঞ্চমভাবে। এটা হচ্ছে 15 এপ্রিল। শনি মঙ্গল যেমনভাবে থাকার, এখন 15 এপ্রিল তারা দুজন একসঙ্গে থাকবে 4th হাউসে। আর চন্দ্রদেব থাকবেন অষ্টমভাবে তোমাদের মিথুন রাশিতে, আর একাদশে কেতু। এটা হচ্ছে 15 এপ্রিলের গোচর। 25 এপ্রিল রবি, শুক্র এবং বৃহস্পতি ষষ্ঠভাবে একসঙ্গে তৃতীয়, 3টে গ্রহ একসঙ্গে অবস্থান করবেন। আবার পঞ্চমভাবে রাহু, মঙ্গল, বুধ একসঙ্গে 3টে গ্রহ অবস্থান করবে। আর শনি 4th হাউসে অবস্থান করবেন, কেতু একাদশে এবং চন্দ্র দ্বাদশে। কেন বললাম এই যে 3টে ডেটের বা 3টে তারিখের গোচরটা কেন বললাম, লক্ষ্য করে দেখবে যে এই 3টে অর্থাৎ এই 3টে ডেটের যে বললাম, পুরো মাস জুড়ে বিভিন্ন গ্রহগুলো, অর্থাৎ এই সমস্ত নবগ্রহগুলো কিন্তু ডেডলি কম্বিনেশন তৈরি করবে, মারাত্মক কম্বিনেশন তৈরি করবে, একে অপরের সঙ্গে শত্রুতা করবে, একে অপরকে বিভ্রান্ত করবে এবং তার ফলে আমাদের জীবন জরাজীর্ণ হয়ে উঠবে, জেরবার হয়ে উঠবে। তবে ভয়ের কিছু নেই, আমি কিছু জিনিস বলে দেব যেগুলো করলে কিছুটা রেহাই পাবে। আরেকটা কথা বলি, ভালো হবে, ভালো কিছু হবে, সবসময় খারাপ কিছু হবে না, তাই ঘাবড়াবার কিছু নেই। অনেক কিছু, এই যে এপ্রিল মাস, সেটা হলো আমি বলবো যে শেষ মাস, এপ্রিল মাস শেষ মাস, যেটা তোমাদের আমি বলবো জেরবার হবার শেষ সময়। এরপর তোমাদের ভিত শক্ত হবে, আরও ভিত নির্মাণ হবে, জীবনের ভিত তৈরি করার। তো বিভ্রান্ত হবে না, হতাশ হবে না, সঠিক কথাটা বলবো, সঠিক কথাটা শোনো, সঠিকভাবে বোঝার চেষ্টা করো। মে মাস থেকে তোমাদের জীবনের ভিত, জীবন ও ভাগ্যের ভিত নির্মাণ শুরু হবে। এপ্রিল মাসটা ধৈর্য ধরে কাটাও, তারপর ভিত নির্মাণ করবে, জীবনের গাড়ি এগিয়ে চলবে ওই ভিতের ওপরে। ব্যাস, এটা মনে রেখো। আর একটা কথা বলি, জন্মছকে যাদের গ্রহণ দোষ, ছন্নছাড়া দোষ, নাক দোষ, অঙ্গার দোষ, দারিদ্র দোষ, এই দোষ কটা আছে, জন্মছকে যাদের এই দোষগুলি আছে বা এই দোষগুলির মধ্যে একটি বা দুটি আছে, তাদের জীবনটা একটু আবার অন্যরকম হবে, ব্যতিব্যস্ত হতে হবে এই এপ্রিল মাসে। গ্রহণ দোষ রবি রাহুর কম্বিনেশনে তৈরি হবে পঞ্চমভাবে।
ছন্নছাড়া দোষ বুধ ও বৃহস্পতির কম্বিনেশনে তৈরি হবে ষষ্ঠভাবে। নাগ দোষ বুধ ও রাহুর কম্বিনেশনে তৈরি হবে পঞ্চমভাবে। অঙ্গার দোষ রাহু ও মঙ্গলের কম্বিনেশনে তৈরি হবে পঞ্চমভাবে। দারিদ্র দোষ রবি ও শুক্রের কম্বিনেশনে তৈরি হবে ষষ্ঠভাবে। তাহলে কি দেখতে পাচ্ছি যে পঞ্চম ও ষষ্ঠ ভাব, আমি বারবার বললাম যে এই পঞ্চম আর ষষ্ঠ ভাব দুটো ভাব তোমাদেরকে এই মাসে জ্বালাতন করবে, খুব জ্বালাতন করবে, খুব কষ্টে রাখবে। তাই এই এতগুলো দোষ তৈরি হচ্ছে। পঞ্চম ভাবটা ষষ্ঠ ভাবটা কোন কোন বিষয় নিয়ে তোমাদেরকে ব্যতিব্যস্ত হয়ে থাকতে হবে সেই বিষয়ে বিস্তারিত বলে দিই। তারপরে ভয় দেখাতে আসেনি, তোমাদেরকে সাবধান করতে এসেছি, সতর্ক করতে এসেছি, এটাই আমার কাজ। আর ভালো কিছু যেগুলো হবে সেগুলো লাস্টে বলে প্রতিকার বলে চলে যাব। শুনে রাখো পঞ্চম ভাবে কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। পঞ্চম ভাবটা কি? প্রতিভা, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, গবেষণা, ভাবাবেগ, ভালো লাগা, ভালোবাসা, প্রেম, প্রেমিকা বা প্রেমিক, প্রেমের সাফল্য বা ব্যর্থতা, দয়া, করুণা, কল্পনা শক্তি, খেলাধুলা, শিল্পী, প্রতিভা, সন্তান, নারীর গর্ভধারণ ক্ষমতা, অনুগত ব্যক্তি, শরীরের মধ্যে পেট, নাভির উপরের অংশ, নাড়ি ভুঁড়ি, আর মায়ের সঞ্চিত ধন। বায়ুকোণ দিক হিসাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে পঞ্চম ভাবটা হবে বায়ুকোণ। বায়ুকোণে যদি এই সময় কেউ যাত্রা করে তাহলে সাবধান থাকবে। বায়ুকোণ কোনটা? উত্তর আর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকে যারা এবার কোনো কাজের উদ্দেশ্যে যাত্রা করবে তারা সাবধানে যাত্রা করবে, সব কিছু ভেবে চিন্তে নিয়ে যাত্রা করবে। তারপর হচ্ছে পঞ্চম ভাবটা কী কী দেখব? শিষ্য, তারপর হচ্ছে যে সঙ্গী, জীবন সঙ্গী, পরীক্ষার পাস ফেল দুটোই, নিজের পুত্র, নিজের স্বভাব, মন্ত্রণা, নীতি, গর্ভ মধ্যে সন্তান, গর্ভ মধ্যে সন্তান নাশ, সন্তানের বল, মাতুল বা মামা নাশ অর্থাৎ তার ব্যয়, মাতুলের ব্যয়, শ্যালকের ধন, বালকের মস্তক, বালকের বিক্রম, লোভনীয় পদার্থ এবং মায়ের মুখ। মা মানে নিজের গর্ভধারিণী মা, সেই মায়ের মুখ। এই হলো পঞ্চম ভাবের বিষয়বস্তু। এক্সাম্পল দিচ্ছি কিভাবে আমরা এটাকে বিচার করব। যেমন ধরা যাক পঞ্চম ভাবে এই এপ্রিল মাসে একটি দোষ তৈরি হবে, একটি নয় অনেকগুলি দোষ তৈরি হবে। সেটা হলো আমি বলেছি আগে যে অঙ্গার দোষ, নাগ দোষ ও গ্রহণ দোষ। তাহলে আমি বলছি আগে গ্রহণ দোষটার কথা ধরে নিই। গ্রহণ দোষ কীরকম? রবি ও রাহুর সঙ্গে একসঙ্গে যুক্ত হবে পঞ্চম ভাবে, বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে। তাহলে মীন রাশিতে যদি রবি আর রাহু একসঙ্গে থাকে, রবিটা আমাদের কীরকম প্রতীক, মানে কোন ভাবের অধিপতি? দশম ভাবের অধিপতি। দশম ভাবটা কি করে না আমাদের কর্ম কেমন হবে, আমাদের কর্মের জায়গা কেমন হবে, আমরা কেমন কর্ম করি, এই সব বিচারগুলো আমরা দশম ভাব থেকে করি। অর্থাৎ রবি ভালো হলে, যদি জন্মছকে রবির অবস্থা ভালো হয় তাহলে আমরা বুঝে নেব যে আমার কর্মজীবনটা ভালো হবে। এই হলো হিসাব। এখন যদি কারো জন্মছকে রবি খারাপ আছে, মানে ডাউন আছে, একটু পীড়িত আছে, দুর্বল আছে, তাহলে তার এই সময়টা কর্মজীবনটা ব্যতিব্যস্ত হবেই, একদম অনিবার্য। এরপরে আবার যদি দেখা যায় যে কারো কর্মজীবন ভালো, মানে রবির অবস্থা ভালো, তাহলেও এই সময়টা যেহেতু একটা মাস রবি রাহুর একসঙ্গে সহাবস্থান চলছে, এই সময় তোমাদেরকেও সাবধান থাকতে হবে, কারণ রবি রাহু কম্বিনেশনটা ভালো নয়, গ্রহণ দোষ তৈরি করে। এই গ্রহণ দোষের সময় দেখা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক কোনো একজন ব্যক্তি কর্ম লাভের উদ্দেশ্যে বা কর্ম করার উদ্দেশ্যে, ওই যে বললাম বায়ুকোণ, তাহলে পঞ্চমভাবে যেহেতু গ্রহণযোগ্য লাগছে, আমি না জেনেই চলে গেলাম বায়ুকোণে, অর্থাৎ উত্তর পশ্চিম আমার বাসস্থান যেখানেই হোক না কেন, আমি যদি থাকি শিলিগুড়িতে, যেখানেই থাকি, আমি আসামে থাকতে পারি, আমি বিহারে থাকতে পারি, আমি বর্ধমানে থাকতে পারি, আমি 24 পরগনা থাকতে পারি, বা অন্য জায়গায় পুরুলিয়ায় থাকতে পারি, যেখানেই আমার বাসস্থান হোক না কেন, আমার বাড়ির উত্তর পশ্চিম কোণে অর্থাৎ বায়ুকোণ দিকে যদি আমি যাই, বায়ুকোণ মার্গে যদি আমি যাই, তাহলে কর্ম খুঁজতে বা কর্মের জন্য যেতে, তাহলে কিন্তু হতে পারে কর্মজীবনটা ভালো হবে না, বা কর্মজীবনে বা ওই জায়গায় কিছু সমস্যা আসতে পারে। তাহলে এই সময় তাহলে ওই কর্মর জন্য, কর্ম লাভের উদ্দেশ্যে ওই দিকে যাত্রা করা নিষিদ্ধ। এই হলো ব্যাপার, এটা এইভাবে বুঝতে হবে। নিজের পুত্র, আমি বললাম ওই যে পুত্রের পড়াশোনা, যদি কখনো ওই রকম কোনো দেশে যায়, বিদেশে যাওয়ার সুযোগ আছে, এই যে মাসটা চলছে এপ্রিল মাসে, পুত্রের বিদেশ যাওয়ার সুযোগ আছে, নিজেরও বিদেশ যাওয়ার সুযোগ আছে।
তাহলে বিদেশ যাওয়ার সুযোগ আছে যখন, তাহলে কোন দিকে যাচ্ছি সেটা ম্যাটার করবে, সেটা বিচার করতে হবে, ভাবতে হবে। বিদেশ যাওয়ার সুযোগ এসছে বলে গেলে হবে না, সেখানে গেলে বিপদও হতে পারে, এই বিষয়গুলো ভাবতে হবে। তো এই জন্য আমি বললাম এগুলো বোঝার আছে। প্রেম করছি বা প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে, যদি প্রেমিকার যদি বাড়ি ওই দিকে হয়, যে আমার বাড়ি থেকে উত্তর পশ্চিম দিকে, তা জেনে নাও আজকে যদি প্রেম সফল হয় কালকে ওটা ব্যর্থ হবেই, এই হলো ব্যাপার। তো কারণ পঞ্চমভাবে রাহু রয়েছে এখন, আর ওইদিকে গ্রহণ দোষ তৈরি হচ্ছে, এইটা মাথায় রাখতে হবে, এইগুলোই বলতে চাইছি। এরপরে আবার একটা কথা, যে ষষ্ঠ ভাবেও কিন্তু আজকে বিশেষ কতগুলো, এই মাসে বিশেষ কতগুলো দোষ তৈরি হবে, যেমন ছন্ন ছাড়া দোষ, বুধ আর বৃহস্পতি একসঙ্গে থাকলে ছন্ন ছাড়া দোষ তৈরি হয়। আবার রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হবে। তাহলে ষষ্ঠ দারিদ্র দোষ মানে কি, মানে অ্যাকচুয়ালি আমি ইনকাম করব, তার থেকে ব্যয় বেশি করব। যা ইনকাম করব 10 টাকা ইনকাম করলে 12 টাকা খরচ করব, হাতে টাকা কিছুতেই থাকবে না। এই রকম যদি অবস্থা হয় তাহলে আমরা কি করব সেটা জ্যোতিষী ছক বিচার করে বলে দেবে। কিন্তু এই সময় আমি বলবো যে খরচ মানে আয় আর ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা উচিত। এটা সবসময় তোমাদের পক্ষে দরকার, কারণ এমনিতেই শুক্র দ্বাদশপতি, বা এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কথা আমি আগেও বলেছি যে শুক্র তোমাদের দ্বাদশপতি হওয়ার কারণে খরচাটা বেশি করিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, যেটা বলছি ষষ্ঠ ভাবটাকে আমি বলবো। ষষ্ঠ ভাব কোন কোন বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে আর কোন কোন বিষয় তোমাদেরকে একটু সজাগ থাকতে হবে, সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করছি। শত্রুর সমষ্টি, শত্রুর কার্য বা শত্রুর কাজ, কোনো ক্রুর কাজ মানে নির্মম কাজ যেগুলো, সেই কাজগুলো আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি। রোগ, মাতুল মানে মামা, কন্যার বল, পাপ, কন্যা মানে কন্যা ডটার, ওর বল কেমন হবে সেটা আমরা ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি। পাপ, অস্থি মানে হাড়, বন্ধন মানে কারাবাস হবে কি না আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি। লোকটি জেলে যাবে কি না ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। মায়ের ভগিনী অর্থাৎ মাসি, পুত্রের ধন, আমার পুত্র ধনবান হবে কি না সেটা আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করব। পিতা ও পিতৃব্যের স্ত্রী অর্থাৎ পিতা ঠাকুমা, আর পিতা মানে নিজের মায়েরও ওই জায়গা থেকে আমরা বিচার করব ষষ্ঠ ভাব। দূরদেশে ভ্রমণ, ক্ষমা, ভাগ্য, পিতৃকন্যা, পশু, শত্রু, রোগ প্রতিরোধের ক্ষমতা, কর্মস্থল, সহকর্মী, অধীনস্থ কর্মচারী, দাস দাসী, মামলা মকদ্দমা, পোষ্য প্রাণী যাদেরকে আমরা ঘরে পুষি, ব্রণ, ক্ষত, রোগ, রাগ, ভয়, অভিমান, পরনিন্দা, দুশ্চিন্তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অমঙ্গল, বিষয়ের প্রতি আসক্তি, যৌন ক্রীড়া, মাদক গ্রহণ, আলস্য, জড়তা, নাভি, কোমর, মেরুদণ্ড, আবার বায়ুকোণ, সৎমা আর জীবনসঙ্গী প্রবাসে বসবাস করা, এই সমস্ত কিছু আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি। আবার আমি বলছি এই ষষ্ঠ ভাবটাও কিন্তু এই বায়ুকোণকে ইন্ডিকেট আবার করে। আর আবার একটা কথা বলছি, এই যে মেরুদণ্ড, নাভি, কোমর, এই সমস্ত যাদের ষষ্ঠ ভাব থেকে বললাম আমি রোগ বিচার করব, তাহলে ওইভাবে যদি অষ্টমপতি বুধ বেশ কয়েকদিন অবস্থান করবে, আবার ওই অষ্টমপতি বুধ বক্রি হবে পঞ্চমে গিয়ে, তাহলে রোগ নিয়ে বড় পীড়া দেবে। যাদের স্পাইনাল কর্ড বা এই মেরুদণ্ডের সময় এই সমস্ত ব্যথা হয় বা যাদের এই সমস্ত রোগ আছে তাদের এই রোগটা বাড়বে। যদি আবার আমরা ঠিকঠাক উপচার করি, চিকিৎসা করি, চিকিৎসকের পরামর্শ নিই, সে রোগটা নিরাময়ও হবে, কারণ ওইখানে গুরুদেব আছে। তাহলে গুরুদেব ঠিক বাঁচিয়ে দেবে। তোমাদের গুরুদেব লগ্নে দৃষ্টি দিচ্ছে, তোমাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে। তো ধনভাবে দৃষ্টি দিলে কি হবে, ওই যে কিছু খরচা হবে মানে রোগের দায়ে, এই রোগটা নিরাময় হবে, এই হলো ব্যাপার। তো এটা বুঝতে হবে। তো এইগুলো বোঝার পরে আমরা এই সমস্ত বিষয়ে আমরা মামলা মকদ্দমা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করব। মামলা মকদ্দমা থেকে রেহাই হবে, ঋণ থেকে মুক্তি লাভ করতে পারি, চেষ্টা করলে আমরা মুক্তি লাভ করার সুযোগ পেতে পারি। আমি
পঞ্চম ও ষষ্ঠ ভাবের কারকতাগুলো বিস্তারিত বললাম, যে যার মতো করে মিলিয়ে নিয়ে নিজের ব্যাপারগুলোর সঙ্গে রিলেট করে নেবে, এটা তোমাদের কাজ, আমার কাজ নয়। এরপরে ভালো যেগুলো হবে সেগুলো আমি বলে দিচ্ছি। গৃহে শান্তি বজায় থাকবে, পারিবারিক শান্তি, মানসিক শান্তি বজায় থাকবে। হঠাৎ বিদেশে ভ্রমণ যোগ, হঠাৎ বিদেশি মুদ্রা লাভ, হঠাৎ বিদেশে কর্মলাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি। কর্মক্ষেত্রে কিঞ্চিত গোলযোগ হলেও বিদেশে যারা কর্ম করো তাদের জন্য লাভ হবে খুব, তারা লাভবান হবে। সন্তানের বিদেশে গিয়ে পড়াশোনা ও তারা ওখানে গিয়ে সাফল্য লাভ করবে। প্রেমের সাফল্য, হঠাৎ প্রেমও হবে। কিন্তু আবার বলছি, প্রেমের ঘর যদি কারোর বা প্রেমের ভাব অর্থাৎ পঞ্চম ভাব যদি খারাপ থাকে তাহলে কিন্তু প্রেম কেটেও যেতে পারে, অর্থাৎ প্রেমে ব্যর্থ হতে পারো। ব্যবসায় মুনাফা বৃদ্ধি, ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারো। এই সময় বিনিয়োগের খিদে বাড়বে, কিন্তু আমি বলবো এই সময় এপ্রিল মাসে নতুন করে কোনো বিনিয়োগ করা ঠিক হবে না, এটা আমি বলবো। বিনিয়োগ করার ইচ্ছে জাগবে, সুযোগ পাবে, কিন্তু না, এই মাসে নয়। অনলাইন ব্যবসা বৃদ্ধি পাবে, অনলাইনে ব্যবসা, এই সমস্ত যে সমস্ত কাজে খুব ঝুঁকি আছে ওই ঝুঁকির কাজে এবার খুব ফায়দা হবে। তাই যারা ঝুঁকি নিতে সক্ষম এই সমস্ত কাজে তোমরা এবার ঝুঁকি নাও। আবার বলছি, রাহু যদি উচ্চস্থ থাকে, রাহু যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু ঝুঁকি নেবে, না হলে কিন্তু নেগেটিভ রাহু থাকলে এই মাসে ঝুঁকি নেবে না, তাহলে কিন্তু একবারে ফল। ঋণ শোধ হবে, ঋণ শোধ করার মতন ক্ষমতা তোমাদের হবে। হঠাৎ দুর্ঘটনা হবে, হঠাৎ করে কোনো অপারেশনের সম্ভাবনা থাকতে পারে। অঙ্গার দোষ তৈরি হচ্ছে পঞ্চমভাবে, তাই সাবধান। হাঁটুতে কোমরে কোনো চোট লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে, আবার পায়েও চোট লাগতে পারে। তো আচ্ছা, এবার অলংকার, বস্ত্র প্রভৃতি কেনার জন্য কিছু ব্যয় হতে পারে। এবারে একটা কথা বলি, এই যে ভালো কিছু, অনেক কিছু ভালো হবে, শরীর স্বাস্থ্য উন্নতি হবে। তো মঙ্গলদেব রাহুর সঙ্গে আছে, তোমাদের শরীরটা ভালো রাখতে হবে, এরকম একটা তোমাদের খিদে বাড়বে, এরকম একটা ইচ্ছে জাগবে। তো এই যে খিদে বাড়বে, এটাকে কাজে লাগাও। যারা শরীর ভালো রাখতে চাও বা শরীরকে মেনটেন করার জন্য ওয়ার্কআউট করতে চাও, তারা তোমরা করবে। সকালবেলায় উঠে তোমরা যে যা করার মতন, মানে যেগুলোকে করলে শরীর ভালো থাকে সেই সমস্ত কাজে এবার মন দেবে। গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকালে অনেক অ্যাক্টিভিটি করার বা শারীরিক কোনো অ্যাক্টিভিটি করার বিশেষ লাভ হয় এবং এগুলোতে আমাদের ইচ্ছেও জাগে। তো এই সময় এই সুযোগটাকে কাজে লাগাও, এই কাজগুলো করো, মন দাও। কারণ রাহু মঙ্গল একসঙ্গে যখন কম্বিনেশন করবে তখন কিন্তু আমাদের শরীরকে, অর্থাৎ মানে ভালো রাখার, শরীরকে ভালো রাখার আমাদের দায়িত্ব নিতে হবে। কারণ ওই সময় ইমিউনিটি পাওয়ারে আমাদের আক্রমণ হতে পারে, কমে যেতে পারে। রাহুর সঙ্গে মঙ্গলের দেখা হলে কি হবে, তখন শরীরের রোগ বাঁধতে পারে। সাবধান থাকো এই বিষয়ে, যে শরীর যেন আমাদের নতুন করে অ্যাটাক না করে। যাই হোক, আমাদের আমি লাস্টে একটাই কথা বলবো, যে বৃশ্চিক রাশির জন্য প্রতিকার হিসাবে, যে প্রতিকার আমি বারবার বলেছি, হনুমান চালিসা পড়া, মা দক্ষিণা কালীর কাছে, মন্দিরের কাছে গিয়ে ওখানে হতে দেওয়া, মোমবাতি ধূপ যার যা সামর্থ্য একটা দক্ষিণা দিয়েও পুজো করা। পুজো মানে ওই সবসময় যে তোমাদের থালা সাজিয়ে ফলমূল নিয়ে পুজো দেওয়া দরকার নেই। যার যেমন সামর্থ্য মায়ের কাছে গিয়ে চোখের জলের অঞ্জলি দেওয়া, এইটাই হলো তোমাদের বড় অঞ্জলি, এটাই বড় প্রসাদ, বড় নৈবেদ্য, এর থেকে বড় কিছু হয় না। এগুলো করো। অনেকে বলে আবার আমি জ্ঞান দিচ্ছি। যাই হোক, যে যার মতন করে নেবে, তোমাদের যা কর্ম, তোমাদের যা ধর্ম সেটা তোমরা করো। আমার যেটা বলার কর্তব্য সেটা আমি বলে দিই বারবার, আর বলার চেষ্টাও করি। ওই যে পাখিকে মুগ ডাল খাওয়া, ওটা 12 মাস চালিয়ে যাবে। ছোটো ছোটো বালকদের এবং বালিকাদের মিষ্টি দেওয়া, কাপড় দান করা, ওগুলো 12 মাস করে যাবে। দেখবে আস্তে আস্তে করে 1 বছরে নয়, 2 বছরে নয়, 5 বছরেও হবে। কী হবে না, একটু হলেও ওই ভাবগুলো, যেগুলো অষ্টম ভাব, যেগুলো দ্বাদশ ভাব, ওগুলোর যে নেগেটিভিটি, সেগুলো আস্তে আস্তে করে কমতে শুরু করবে। জীবনে একটু হলেও শান্তি আসবে। অনেক বৃশ্চিক রাশির মানুষেরা তারা শান্তি লাভ করেছে, সমৃদ্ধি লাভ করেছে, সুখ শান্তি লাভ করেছে, তো অর্থ লাভ করেছে, যশ লাভ করেছে। তোমরাও করবে, শুধু সময়ের এদিক ওদিক, কেউ আগে কেউ পরে, এটাই হলো ব্যাপার। জীবন ও প্রকৃতির নিয়ম এটাই। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।